আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা নাগরিক বান্ধব করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শুরু স্থানীয় সরকার ভোট, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসন্ন বাজেটে নির্বাচনী খরচের বরাদ্দ চাওয়া হবে। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে 11 শিশু রোগের প্রতিকারে কেনা হচ্ছে 9,50,00,000 ভ্যাকসিন। দ্রুতই সুফল পাওয়া যাবে, আশ্বাস তথ্যমন্ত্রীর। সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়া রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে, বাণিজ্য মন্ত্রীর স্বীকারোক্তি। কোরবানির ঈদে বিদেশ থেকে পশু আমদানি প্রয়োজন হবে না, বলছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার। রাজধানীতে ভূমি সেবা মেলার উদ্বোধন করে কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের লক্ষ্য দুর্নীতি ও হয়রানিমুক্ত প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি তত সহজ হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। শুভ উদ্বোধন করবার আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতে সারা দেশে শুরু হয়েছে ভূমি সেবা মেলা। রাজধানীর তেজগাঁয়ে ভূমি ভবনে 3 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের সকল জেলা উপজেলায় ভূমি সেবা মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুবিধা থাকছে। মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে। ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা মোকদ্দমা, জটিলতাও বেড়েছে। তাই ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তারেক রহমান বলেন, ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যাবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হবে। সরকার প্রধান আশা প্রকাশ করেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় এ সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে। ভূমি মন্ত্রণালয় মন্ত্রী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। সরকার পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যে দেশের 61টি জেলায় 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পরে ভূমি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় অফিসের ডে কেয়ার সেন্টার পরিদর্শন করতে গিয়ে শিশুদের সাথে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করা হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনের খরচের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হবে। একসাথে 13টি সিটি কর্পোরেশনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন প্রতিমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 2024 সালের আগস্টে সব সিটি কর্পোরেশনের মেয়র, জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ 1876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করে প্রশাসক হিসেবে বসানো হয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি সরকার আসার পর আমলাদের সরিয়ে তাদের নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। দেশে 13টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ, 495 উপজেলা পরিষদ ও 4575টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেপ্টেম্বর থেকে এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনে ব্যয় মেটাতে বরাদ্দ চাওয়া হবে আগামী বাজেটে। বগুড়া সহ 13টি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে একই সাথে। দলীয় মনোনয়ন ছাড়া সাধারণ প্রতীকে এবং সবার জন্য উন্মুক্ত পরিবেশে সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের ভোট অনুষ্ঠিত হবে। অন্য 12টি সিটি কর্পোরেশনের তফসিল যখন ঘোষণা হবে, তার সঙ্গে বগুড়া সিটি কর্পোরেশনের তফসিল হবে এবং একই সঙ্গে নির্বাচন হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে। 27-28 অর্থ বছরের যে বাজেট, যেটি জুনে পার্লামেন্টে আসবে এবং যে বাজেটটি অনুমোদন বা পাস হবে, ওই বাজেটে তো এই 5টি নির্বাচনের জন্য আমাদের টাকা রাখতে হবে। অন্য দলের চেয়ে বিএনপির নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি ভালো আছে বলেও জানান তিনি। অন্য দলগুলি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে, আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন তো নির্বাচন করবে নিরপেক্ষভাবে। তা আমাদের তো বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল, আমরা যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে, আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে, আমাদের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। এদিন নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান জেলা বিএনপির সহসভাপতি MR ইসলাম স্বাধীন। বগুড়াকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে 1337 জনের শরীরে হামের লক্ষণ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 2 জনের, আর উপসর্গে মারা গেছে 9 জন। এছাড়া নতুন করে হামে আক্রান্ত হয়েছে 1337 শিশু। গত 65 দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 54,911 জনে। আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসায় এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে 42,868 জনকে। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,236 জন। হামের টিকা সংকট কাটিয়ে উঠছে সরকার, দ্রুতই এর সুফল পাওয়া যাবে। 10 ধরনের শিশু রোগের প্রতিকারে 9,50,00,000 ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, র্যাব বিলুপ্ত নয়, নাম পরিবর্তন করা হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন, বিচার বহির্ভূত কিছু করা হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হামে শিশু মৃত্যু হতবাক করে দিয়েছে বাংলাদেশকে। দিশেহারা আক্রান্ত পরিবার, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই রোগ। প্রশ্ন উঠেছে, কেন এত শিশুর মৃত্যু হচ্ছে? বিএনপি সরকারের দাবি, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই
এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত পর্যাপ্ত টিকা আনা হয়েছে বলে জানালেন তথ্যমন্ত্রী। শুধু হাম নয়, শিশুদের 10 ধরনের রোগের টিকা নিশ্চিত করেছে সরকার। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এ মাসের 3রা মে প্রথম চালানের 15 লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। 6 মে আরও 15 লাখ ডোজ এমআর এবং 9 লাখ ডোজ টিবি ভ্যাকসিন এসেছে। তিনি জানান 5 বছরে 20,000 কিলোমিটার নদী নালা খাল খনন করবে সরকার। 2033 সালের জুনের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ শেষ করা হবে। একনেক অনুমোদন করেছে 13ই মে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী ও খুলনা 24টি জেলার নদী পাড়ের মানুষ উপকৃত হবে। এই অঞ্চলে সুপেয় পানির সংকট কাটবে, পাশাপাশি কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলি। কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য আসবে ইতিবাচক পরিবর্তন। 2026-এর জুন থেকে 2033-এর জুনের মধ্যে 33,474 কোটি টাকার এই প্রকল্পকে আমরা সম্পন্ন করতে পারব বলে আশাবাদী। অপসাংবাদিকতার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, সরকার উদ্দেশ্যমূলক নয়, আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। এমনকি শেখ হাসিনা দেশে ফিরলে তিনিও ইনসাফ পাবেন। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদণ্ড হওয়া কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। সাংবাদিকদের মারাত্মক দুর্নীতির অভিযোগ আছে, তারা আমাদের যে মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাতে তাদের কারো উস্কানি আছে, কিন্তু ওইটাই হলো কথা, তার অপরাধ যেটা সেটাই যেন বিচার হয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, র্যাব বিলুপ্ত নয়, নাম পরিবর্তন সহ ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে, ফলে আগের যে ছবিগুলো আছে সেগুলো থাকবে না। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ভূমিকম্পের আশঙ্কা আছে এমন বাস্তবতার সার্বিক উন্নয়নের পাশাপাশি অন্যান্য বাহিনীর সাথে ফায়ার সার্ভিসের সমন্বয় জরুরি বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানী পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, যে কোনো দুর্যোগ ও বিপদে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। এর আগে পাসিং আউট প্যারেডের মাধ্যমে বাহিনীতে যুক্ত হন 250-রও বেশি নতুন সদস্য। তাদের মধ্যে বুনিয়াদি 9 জনকে পদক পরিয়ে দেন মন্ত্রী। রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদান রাখায় 20 জনকে পদক দেওয়া হয়। গত 3 বছরে ভালো কাজের জন্য পদক পান আরও 138 জন। ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত না হয় সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়া রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এদিকে আরেক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বন্ধ পাটকল পুনরায় চালু করতে আন্তরিক সরকার। তরিক ইসলামের রিপোর্ট। সকালে রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় জাতিসংঘের উন্নয়ন সংস্থা UNDP আয়োজিত দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এবং বাণিজ্য প্রতিযোগিতা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এ সময় ব্যবসার সম্প্রসারণ ও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে দায়িত্বশীল আচরণের কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, LDC গ্র্যাজুয়েশনে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তুলে ধরেন চামড়া শিল্পে পিছিয়ে পড়ার নানান বিষয়। দেশের অনেক খাত আছে যেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিলিয়ন ডলারের আয় করা সম্ভব। এদিকে মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বেসরকারি খাতের সাথে সমন্বয় করে চালু করা হবে বন্ধ পাটকল। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়েও ওনারা মুনাফা অর্জন করবেন। প্রয়োজনে মেশিন পরিবর্তন করবেন, নতুন মেশিন আনবেন, সেটার জন্য আমরা সহায়তা দেব, সরকার সহায়তা দেবে। এই খাতটাকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। পাট শিল্পকে চাঙ্গা করতে প্রয়োজনীয় নীতি প্রণয়ন এবং সহায়তারও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে বিদেশ থেকে পশু আমদানি প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। জানান দেশে প্রায় 1,23,00,000 গবাদি পশু মজুত আছে। একই অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ছাত্র রাজনীতির বিমুখতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ঘোষণাপত্র থেকে বাস্তব পদক্ষেপ ও চ্যালেঞ্জ এগিয়ে নেওয়া শীর্ষক সিটিজেন ডায়ালগের প্রথম অধিবেশন বসে। এতে যোগ দেন সরকারের দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় সংসদ সদস্য, পানি ও মৎস্য বিশেষজ্ঞ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলেন, খাল খননের উদ্যোগ প্রশংসনীয়, তবে তার যথাযথ পরিকল্পনার মাধ্যমে সঠিকভাবে করা উচিত। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিরোধী দলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ। ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, জলদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, যারা গাছ কাটে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। এই যে কয়েকটা পয়েন্টে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ শুধু 5 বছর লাগবে না, 2 বছরে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু বলেন, সবার আন্দোলনের ফলে ফ্যাসিবাদ পতনের পরে নির্বাচিত বিএনপি সরকার কখনো স্বেচ্ছাচারী হয়ে উঠবে না। তিনি বলেন, এবার কুরবানির পশুর চাহিদার থেকে বেশি মজুদ আছে। আমাদের এই মুহূর্তে প্রায় 1,23,34,000 গবাদি পশু মজুদ রয়েছে। আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,22,00,000 গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মুক্তিযুদ্ধের পরে ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছিল, 5ই আগস্ট তাদের বিদায় হয়েছে। ছাত্র রাজনীতিকে সবাই সহযোগিতা করতে হবে এবং এটা যে খুব সচেতন ভাবে ভালো কাজ করেন, ভালো কাজ যেন ছাত্ররা করতে পারে, ছাত্র নেতৃত্বরা করতে পারে, সেই দিকে আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিএনপি ইশতেহার দিয়েছিল 20,000 কিলোমিটার খাল খননের, তবে বিরোধী দল সহযোগিতা করলে আরও বেশি খাল খনন করা সম্ভব হবে বলেও আশাবাদী পানি সম্পদ মন্ত্রী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক ফোরাম এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম 2026-এ অংশগ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন, যার বিষয় ছিল মূল্যায়ন তথ্য ব্যবহার করে প্রাথমিক শিক্ষাকে আরও দ্রুত ও কার্যকরভাবে উন্নত করা। এই আলোচনায় তিনি শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন ভিত্তিক তথ্যের সঠিক ব্যবহার এবং প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও দ্রুত অগ্রগতির বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কম্বোডিয়ার শিক্ষামন্ত্রী ডক্টর হ্যাংচুয়ান নারন এবং সিয়েরা লিওনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী কনরাড স্যাকাই। ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের 5ম দিন চলছে। শিক্ষার্থীদের দেওয়া ব্লকেট কর্মসূচি 2য় দিনে নতুন উপাচার্য মোহাম্মদ ইকবালের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ডুয়েট। দুপুর 2:30টার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ফিরে যান নতুন উপাচার্য। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। এর আগে গত রোববার ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ হয়। ওই দিন রাতে শিক্ষার্থীরা 3 দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুপুর 2:30টার দিকে নতুন ভিসি ক্যাম্পাসে তার কার্যক্রম পরিচালনায় আসেন। ক্যাম্পাসে ব্লকেট কর্মসূচি চলায় তিনি নিরাপত্তার স্বার্থে পুলিশের সহায়তা নেন, কিন্তু তার উপস্থিতিতে শিক্ষার্থীরা ফের ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে শিক্ষার্থীরা সব গেট বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ডুয়েটের এলাকা জুড়ে অবস্থান নিয়েছে।
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে কিছু শর্ত দিয়েছে তেহরান। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এসব শর্ত প্রকাশ করেছেন। তিনি বলেন, তারা শর্ত দিয়েছেন লেবানন সহ সব ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের কাছাকাছি অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। যুদ্ধের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো সংস্কার করে দিতে হবে। এরই সঙ্গে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জব্দ করে রাখা বৈদেশিক মুদ্রা এবং মার্কিন নৌবাহিনীর নৌ অবরোধ প্রত্যাহারের শর্তও দেওয়া হয়েছে। তবে আগের প্রস্তাব থেকে নতুন প্রস্তাবে বড় বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ইরান আনেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে সোমবার রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে মঙ্গলবার পুনরায় হামলা শুরুর পরিকল্পনা ছিল তাদের, কিন্তু সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই হামলা চালানো থেকে বিরত থেকেছেন। গণমাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তার সুরাহায় সব পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে মৃত সদস্যদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে তিনি কথা বলেন। জানান, আধুনিক গণমাধ্যম কমিশন বাস্তবায়িত হলে সরকার, মালিক পক্ষ এবং সংবাদ কর্মীদের জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির 2 সদস্যের মৃত্যুতে 6 লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সাংবাদিকতার নামে অপতৎপরতা, অপসাংবাদিকতা হয় এবং সব মিলিয়ে আমি সব পক্ষের কথাই বললাম যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আশার দিক হচ্ছে এই যে সকল পক্ষের মধ্যেই আমরা একটা সমঝোতা তৈরি করতে পেরেছি অনেকটা। বাজেট আসলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ভয়ে জনগণ ভীত থাকে বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এমনিতেই পণ্যমূল্য অনেক বেড়েছে, এরপর বাজেটে যদি বিভিন্ন কারণ দেখিয়ে আরও দাম বাড়ানো হয় তাহলে তা জনগণের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামের আয়োজিত শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন প্রাক বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। বাজেটে সুষ্ঠু করনীতির উপর গুরুত্ব দেন বক্তারা। আজকে বাজেট আসা মানেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে পেরেশান হয়ে যাচ্ছে। এজন্য কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। মব ভায়োলেন্সের ভয়ে বিচারপতিরা এখনও স্বাধীনভাবে কাউকে জামিন দিতে পারছে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। অযৌক্তিকভাবে সারা দেশে নানাভাবে রাজনৈতিক মামলা এবং অজ্ঞাত আসামির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ইন্টারন্যাশনাল জুরিস্ট ফোরাম ফর হিউম্যান রাইটসের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। আমরা দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে একরকম ভাবে সংসদকে সাজানো হয়েছে, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদকে চালানো হচ্ছে। আমি বিচারককে কিভাবে দোষ দেই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কয়টা মাথা? মব বাইরে অপেক্ষা করছে, মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে। আগামী 24শে মে এশার নামাজ শেষে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। এরই মধ্যে বাংলাদেশে হাজিরা ওমরা পালন সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেছেন। বাংলাদেশ থেকে পর্যন্ত প্রায় 66,000 হাজি মক্কায় পৌঁছেছেন। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। হজের মূল আনুষ্ঠানিকতার বাকি আর মাত্র 5 দিন। এর মধ্যে হজের অংশ নিতে বাংলাদেশ সহ বিশ্বে প্রায় 15 লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় পৌঁছেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির স্রোত মক্কা থেকে মিনারের দিকে। বাংলাদেশে হাজিরা ওমরা পালন করার পাশাপাশি অনেকেই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেন। এখন তারা প্রস্তুতি নিচ্ছেন মূল হজের অংশ হিসাবে তাবুর শহর মিনার যাওয়ার। সকলের কাছে, দেশবাসীর কাছে, আত্মীয় স্বজন সবার কাছে আমি দোয়া চাই, সবাই দোয়া করবে আমার জন্য, আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা যেন ঠিক মতো হজ পালন করতে পারি। মিনার উদ্দেশ্যে আমরা রওনা করব
আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। আমরা মিনায় যাওয়ার জন্য প্রস্তুত। ইনশাল্লাহ 24 তারিখ রাত্রে আমরা এখান থেকে মিনায় চলে যাব। দেশবাসীর কাছে আমাদের তরফ থেকে দোয়া চাই। যোগাযোগ সহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো। এবার সুন্দর হজ উপহার দিতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশ হজ মিশন। ইনশাল্লাহ এখানে আরাফাত দিবস 26শে মে তারিখে হবে। আমরা ধর্মীয় বিধান অনুযায়ী 25শে মের মধ্যে আমাদের যাবতীয় হাজিগণকে আমরা মিনায় নিয়ে যাব। মক্কার কয়েকটি সরকারি হসপিটালে সোমবার পর্যন্ত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি আছেন 23 জন হজযাত্রী। তাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে মক্কা ও মদিনায় নেওয়া হবে। মাসুদ রানা, এটিএন বাংলা। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগে আরও উৎসাহিত করবে। পাশাপাশি দুদেশের সম্পর্ক কেবলমাত্র নথিতে সীমাবদ্ধ না থেকে আরও উচ্চতায় পৌঁছবে এবং টেকসই হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে সাক্ষাতে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মার্কিন দূতাবাসের উপপ্রধান মেগান বল্ডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। এ সময় চিফ হুইপ বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় পাশে রয়েছে। এবারে অর্থ সংবাদ। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএমএ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্টিল সহ দেশের সামগ্রিক শিল্প খাত, বিনিয়োগ পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখা দেবে। এ সময় উপস্থিত ছিলেন বিএসএম-এর প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জেনারেল ডক্টর সুমন চৌধুরী সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে বিএসএমএ জানায়, কোভিড-19-এর প্রভাব, বৈশ্বিক অস্থিরতা, ডলার সংকট, উচ্চ সুদ হার, গ্যাস সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে শিল্প খাত ইতোমধ্যে চাপে রয়েছে। এর সঙ্গে নির্মাণ কাজ কমে যাওয়ায় স্টিলের চাহিদাও হ্রাস পেয়েছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় আরও বাড়বে। শিল্প প্রতিষ্ঠানে টিকে থাকা কঠিন হবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। জাতীয় স্বার্থে প্রস্তাবটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএসএমএ। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন কূটনৈতিক তৎপরতার সাক্ষী হতে যাচ্ছে চীন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প বেইজিং ছাড়ার মাত্র 4 দিনের মাথায় দুই পরাশক্তির শীর্ষ নেতার এই বৈঠক হতে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে চীন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই দেশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রপ্রধানের সফর স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে অত্যন্ত বিরল। এবার খেলা খবর। সিলেট টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার খুব কাছে এখন বাংলাদেশ। বিশ্ব রেকর্ড গড়া জয় পেতে শেষ দিনে সফরকারীদের দরকার আরও 121 রান, আর স্বাগতিকদের প্রয়োজন মাত্র 3 উইকেট। 437 রানে জয়ের টার্গেটে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 390 রান সংগ্রহ করেছে পাকিস্তান। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশের বোলারদের উইকেট তুলে নেয়া আর পাকিস্তানের ব্যাটসম্যানদের উইকেট আঁকড়ে থাকার প্রতিযোগিতায় সিলেট টেস্টের পঞ্চম দিনটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। জয় পরাজয় ছাপিয়ে একটি মহাকাব্য রচিত হওয়ার অপেক্ষায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান আর সালমান আগা 134 রানের জুটি করে বাংলাদেশের বোলারদের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন। তাইজুল ইসলামের দারুণ এক ডেলিভারি সালমান আগার উইকেট উপড়ে ফেললে স্বস্তি নেমে টাইগার শিবিরে। শান্তদের শত্রু হয়ে ওঠা সালমান বিদায় নেন 71 রানের পুঁজিতে। অবশ্য চতুর্থ দিনের শুরুতে 437 রানের বিশ্ব রেকর্ড গড়ে জয় পাওয়ার টার্গেটে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের প্রথম সেশনেই আবদুল্লাহ ফজল এবং আজান আওয়াইজের উইকেট তুলে নেয় বাংলাদেশ।
পাকিস্তানের পুঁজি তখন 2 উইকেটে 101 রান। দ্বিতীয় সেশনে বাবর আজম এবং সান মাসুদ কিছুটা ব্যাটিং ঝলক দেখালেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা। তাদের 134 রানের জুটি কাঁপন ধরায় টাইগার শিবিরে। সালমান আলী আগা chases on from Taskin. তৃতীয় সেশনটি নাটকীয়ভাবে নিজেদের করে নেয় স্বাগতিকরা। সালমান আগাকে বিদায় করার পাশাপাশি হাসান আলীর উইকেটও নিজের করে নেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তৃতীয় সেশনে পাকিস্তান 116 রান যোগ করলেও গুরুত্বপূর্ণ দুটি উইকেট হারানোয় ম্যাচের ভাগ্য আবারও ঝুঁকে পড়ে বাংলাদেশের দিকে। মোহাম্মদ রিজওয়ান 75 রানে অপরাজিত আছেন ঠিকই, কিন্তু লেজের দিকের ব্যাটসম্যানরা কতটা সঙ্গ দিতে পারেন তার অপেক্ষায় সবাই। তাছাড়া শেষ দিনের সকালে নতুন বল হাতে বাংলাদেশের পেসারদের ভয়াবহতা ঠেকানো পাকিস্তানের ট্যালেন্টের জন্য হবে এক দুর্লঙ্ঘ প্রাচীর। পরাগ আমান, এটিএন বাংলা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 2 বছরের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ টমাস ডুলিকে। 65 বছর বয়সী এই কোচ দেশের হয়ে 2টি বিশ্বকাপ খেলেছেন। এমনকি 1998 সালে বিশ্বকাপে জাতীয় দলের নেতৃত্ব দেন তিনি। কোচ হিসেবে তিনি কাজ করেছেন জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে। ফিলিপাইন জাতীয় দলকে 2 মেয়াদে টানা 6 বছর কোচিং করিয়েছেন। তার হাত ধরেই ফিলিপাইন ফুটবল ইতিহাস গড়ে প্রথমবারের মতো উন্নীত হয় এশিয়ান কাপের মূল পর্বে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা নাগরিক বান্ধব করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শুরু স্থানীয় সরকার ভোট, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসন্ন বাজেটে নির্বাচনী খরচের বরাদ্দ চাওয়া হবে। হাম ও উপসর্গের মৃত্যুর মিছিলে 11 শিশু রোগের প্রতিকারে কেনা হচ্ছে 9,50,00,000 ভ্যাকসিন। দ্রুতই সুফল পাওয়া যাবে, আশ্বাস তথ্যমন্ত্রীর। সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়া রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে, বাণিজ্যমন্ত্রী স্বীকারোক্তি। কোরবানির ঈদে বিদেশ থেকে পশু আমদানি প্রয়োজন হবে না, বলছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।